জি এ ওই উ অসই দীর্ঘই। পদ্মা নদীর করাল গ্রাসে নিজের সব কিছু হারিয়ে কুষ্টিয়ার খাপাড়াচরে আশ্রয় নেওয়া শায়নুর খাতুন আজ চরম নিরুপায়। জরাজীর্ণ গোয়াল ঘরেই স্বামী সন্তান নিয়ে রাত কাটাতে বাধ্য হচ্ছেন এই অসহায় মা। দুটি সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে তার এই বেঁচে থাকার আকুল আকুতি আর বিদ্যুৎহীন চিকিৎসা বঞ্চিত দুর্গম চরের মানুষের বুকফাটা আর্তনাদের বাস্তব গল্পই পর্দায় তুলে ধরছেন তৌফিক রানা। চুনো, পাউডার, আয়না, চিরুনি, লিপস্টিক, তালাচাবি, উলগাডার, হাঁস মুরগি কবিতরের ওষুধ, তার চুলকানি, একদিবা, বিকজ ঘাড় মলম, এদুরের জম, বিপদের বন্ধু টাইগার বাম। দেখে মনে হচ্ছে বিলেত ফেরত একজন ডাক্তার এসেছেন সর্বরোগের চিকিৎসা নিয়ে। সত্যিকার অর্থে তিনিই এখানকার প্রধান চিকিৎসক। যে দেশে সরকারি কর্মকর্তারা সামান্য সর্দি জ্বরেও বিদেশে চিকিৎসা নিতে যান, সে দেশে কী হতে পারে? সরকারি কর্মকর্তাদের অবহেলায় খাপাড়া চরের মানুষের একমাত্র বিশেষজ্ঞ ডাক্তার হয়ে উঠেছেন একজন মূর্খ হকার। চরে কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় নিরুপায় মানুষ বেঁচে থাকতে এই হকারের কাছ থেকেই হাঁস মুরগির সাথে মানুষের ওষুধও কিনে খাচ্ছেন। দেখার কেউ নাই। কুষ্টিয়া চিলমারি খাপাড়া চরের মানুষের একমাত্র স্বপ্নের রাস্তা এটাই, যা প্রধান শহর কুষ্টিয়া থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরত্ব। জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করেই বেঁচে থাকতে হয় এই দুর্গম জনপদের মানুষকে। খাসি বরকি বেচো, খাসি বরকি। খাসি বরকি বেচো। আমি এই মুহূর্তে যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে সায়দা বেগমের বাড়ি। তার পরিবার নিয়ে কোনো রকম বেঁচে আছেন। জমি জায়গা সব কিছুই একসময় ছিল, কিন্তু বর্তমানে ধার করা আকাশের নিচে এবং পরের জমিতে ঘর বেঁধে বেঁচে আছেন। আমরা ধরেন যে রাজশাহীর চরে আসছিলাম, পদ্মায় ভাঙ্গি নিয়ে গেছে, এখন এখানে আইসি, এটাও ভাঙ্গি নিয়ে যেতে পারে। জোর জমি ছিল, তাও নদীতে ভাঙ্গি নিয়ে গেছে। ধরেন আমার পরিবারের পাট মার দেয়, পাট দিয়ে আনে, তাই আমরা খাওয়া দাওয়া করি। একটু কষ্টে দিনটা যায় আর কি। বাড়ি ঘর নাই, হয়তো রোদ গরমে কত কষ্ট করি, বিদ্যুৎ নাই। আমাদের এখানে কারেন্ট নাই। আমার কারেন্ট না থাকলে অসুবিধা হয়, ছেলে মেয়ে ভাই গাই মেসিরে যায়, আমরা থাকতে পারি না। আমরা বাইরে এসে দাঁড়ায় থাকি। কারেন্ট ছাড়া আমাদের, কারেন্ট থাকলে মোটর হইতো, এই যে এখানে আবাদ হইতো, আমরা পানির জন্য কিছু করতে পারি না। আমার যদি অসুস্থ রয়, এনে ডাক্তার কিছু নাই, ওই এই বাগা যান আগে কি ওই যে হরিশ্যাম যান আগে। বিদ্যুৎবিহীন গরমে ছটফট করা আর চিকিৎসার অভাবে রাস্তায় মানুষের প্রাণ হারানো এই খাপাড়া চরের নিত্যদিনের ভাগ্য। কিন্তু এখানকার মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার এই দায়িত্ব কার? প্রশাসন এখনই নড়ে চড়ে না বসলে এই হৃদয় বিদারক মৃত্যুর দায় তারা কোনোদিনও এড়াতে পারবে না। এখানে মহিলারা গর্ভবতী হলে কোনো চিকিৎসা পায় না এবং এদেরা কষ্টের মাঝে থাকে এবং এখান থেকে যেতে হলে অনেক দূরে দৌলতপুর এবং কুষ্টিয়া মেডিকেলে যাওয়া লাগে। আমার এই মাধ্যমে আমরা প্রচুর কষ্ট পাই।
এবং হচ্ছে যখন বাচ্চা গর্ভে আসে তখন মহিলারা যখন পেশাব বেদনা ব্যথা উঠে তখন কোনো ক্লিনিক বা হাসপাতাল কাছে নেয় এবং চিকিৎসা পায় না। তাদের বাচ্চা হয়তো বাড়িতে বা কোনো জায়গায় নিতে যেতে গিয়ে মারা যায়, কিন্তু চিকিৎসা পায় না। এখানকার বসতবাড়ি বেশ খানিকটা দূরে দূরে রয়েছে এবং সবই কিন্তু রাজশাহীর পদ্মা নদী ভাঙন কবলিত এলাকার মানুষ। এখানে একটি বসতবাড়ি এবং প্রায় 150 মিটার দূরেই আরেকটি বাড়ি রয়েছে এবং সামনে আরও অনেক বাড়ি রয়েছে। আমরা প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে দেখব এখানকার কি অবস্থা এখন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কমপক্ষে 4 বার মেডিকেল চেক আপ করার দরকার, অথচ খাপাড়ার চরে একবারও তা জোটে না। এই আধুনিক যুগেও মেডিকেল সায়েন্স ছাড়াই দাইমার হাতে মা ও শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়ে। এই হৃদয় বিদারক কান্নার শেষ কোথায়? সরকারের কাছে জোর দাবি, অবিলম্বে চরে কমিউনিটি ক্লিনিক চাই। এই মেয়ে রাতের জন্য যাইছি ডাক্তার কাছে, তো এনে থাকলে তো কাছে ভালো হতো। ডাক্তার নাই, কিছু না, এই দূরে হয়ে গেছে। এনে রাস্তায় যদি কিছু থাকতো তাহলে তো হাঁটা লাগতো না, এনে কষ্ট করে হাঁটে যা লাগছে। তাই এনে যা লাগবো, এনে ওই আইটি যা লাগবে, এনে কিছু গাড়ি গাড়ি নাই, এনে কী করবো, এনে কষ্ট হইলেও যা লাগবে। ঠিকাদারির নামে উন্নয়নের জোয়ারে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, অথচ পদ্মার গ্রাসে সব হারিয়ে আজ গোয়াল ঘরেই দারিদ্রতার কষাঘাতে তিলে তিলে মরছেন শাহিনুর বেগমরা। দায়িত্বে থাকা কর্তাদের এমন অন্ধত্বের কারণেই আজ চরের মানুষের এই চরম দুর্গতি। এই নিঃস্ব মানুষের ধ্বংসের জন্য ওরাই সরাসরি দায়ী। আমি প্রবেশ করছি সায়দা বেগমের ছেলের বউয়ের বাড়িতে, ঘরে। এই যে ঘর দেখতে পাচ্ছেন, যে ঘরটি একটি গোয়াল ঘরের মতো, এই ঘরেই 2 ছেলে স্বামী নিয়ে এখানেই বসবাস করছেন। ওই ও ও সরিও দীর্ঘ লি এ ওই উ আউ সরিও সরিয়া। এই ঘরে ছিলাম না, আগে আমার ঘরেই ছিল, কিন্তু পদ্মা নদীতে আমার সর্বহারা করলো। আমার স্বামী এখন পরের জায়গায় আছে। এই গরুটুকুই আমার সম্বল, কিন্তু আমার চাল ফলের ভবিষ্যৎ পদ্মা নদীতে শেষ করে হেলে এলো। এনে যে ভবিষ্যতে আমার এই চাল ফল কী করে মানুষ করব, সেটা আল্লাহ পাক একজনই জানে। এখন আমার চাল ফল কী করে মানুষ করব, আল্লাহ পাক যদি ভালো মানুষ করবার দেয় তাহলে ভালো, আর যদি কয় না নদীতে আবার ভাঙবো, তাহলে তো দোয়া দেয় সর্বহারা।
উন্নয়নের ফাঁকা আওয়াজে চরে হাজার হাজার কোটি টাকা উড়লেও নেই কোনো প্রাইমারি স্কুল। ফলে শিশুরা আজ অক্ষর জ্ঞানহীন হয়ে সমাজ থেকে ছিটকে পড়ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন, প্রায় 5 কিলোমিটার দূরের গহীন জঙ্গল, ধান আর পাট ক্ষেতের ভয়ঙ্কর পথ পায়ে হেঁটে কেন চরের কন্যা সন্তানদের স্কুলে যেতে হবে? চরের অবহেলিত এই শিশুদের শিক্ষার দায়িত্ব কার? আমাদের এই সাইডে যদি স্কুল থাকতো তাহলে আমাদের এত কষ্ট করে স্কুল যেতে হতো না। এই বর্ষার সময় নৌকায় অনেক কষ্ট করে যেতে হয়, আবারও এই যে মাঠের ভিতর দিয়ে যেতে হয়, অনেক কষ্ট হয়। আমাদের এই স্কুল থেকে মানে বাড়ি থেকে যেতে মেলা দূরে, তো খুব কষ্ট হয়। তাই মানুষ দেখে আরও মেলা মানুষ আছে কিডন্যাপের সময়, তো তাই আর মেলা কষ্ট হয়। তো আবার বৃষ্টি টিষ্টি হয়, তাই জন্য আর মেলা কষ্ট হয়। স্কুলটা একটু কাছে হলে খুব ভালো হতো। আমাদের এই গ্রামে যদি একটা স্কুল হতো খুব ভালো হতো, আর আমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতাম। আমরা দুইজনে একবার স্কুলে যেতে লাগছিলাম, তখন ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে আমাদের অনেক ভয় লাগছিল। একা একা যাচ্ছিলাম, তো অনেক ভয় পেয়েছিলাম আমরা। দেখতে পাচ্ছেন এই চরের মানুষ হার মানতে নারাজ। এই ধুধু বালুচরে সোনার ফসল রূপান্তর করে তারা টিকে আছেন। চরের এই কঠোর পরিশ্রমী মানুষেরা রোদে পুড়ে রক্ত পানি করে ফসল ফলিয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন, অথচ আজ পর্যন্ত তাদের শ্রমের কোনো মূল্যায়ন করা হলো না। অবিলম্বে এদের যোগ্য সম্মান ও অধিকার দিতে হবে, কারণ চরের মানুষেরাও এদেশের মানুষ। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।